স্রোতস্বিনী পর্ব পঞ্চম। লেখনীতে নূপুর। স্রোত ও আয়ুষ যখন বাসায় প্রবেশ করলো তখন রাত প্রায় 12টার কাছাকাছি। স্রোত প্রথমে খেয়াল করলো রেশমিকে। রেশমি স্রোতের দিকে এগিয়ে আসলো। "কি রে, তোর এত জ্বর কেন? কি হয়েছে?" স্রোত মাথা নিচু করে উত্তর দিল, "কিছু না।" আনোয়ার বেগম তাড়া দিলেন, দ্রুত কাজ শেষ করতে হবে। কাজে বসে আছে অনেকক্ষণ ধরে। আয়ুষ স্রোতকে রেখে নিজের রুমে গেল, ড্রেস চেঞ্জ করে আসলো। স্রোতকে আয়ুষের পাশে বসানো হলো। তারপর তাদের বিয়ের কার্যক্রম শুরু হলো। স্রোতের হাত পা কাঁপছে, ভয় করছে, সব কিছু যেন একটু দ্রুত হয়ে গেল। ভাগ্য কি এত দ্রুত তাকে সুখ দিল, নাকি আরও দুঃখের দিকে নিয়ে যাচ্ছে? সে জানে না, বুঝতেও পারছে না। স্রোত ভয় পাচ্ছে দেখে আনোয়ারা, রেশমি ও সিলভি স্রোতের পাশে দাঁড়ালো। সিলভির তো খুব খুশি লাগছে। স্রোত ম্যাম আজ থেকে তাদের বাড়িতে থাকবে। স্রোত যখন কবুল বলছিল, আয়ুষের বুকের ভিতরটা প্রশান্তিতে ছেয়ে যাচ্ছিল। আবেশে দু চোখ বুজে গেল, আর মনের মাঝে উকিয়ে দিল কিছু কথা। লোকে বলে ভাগ্য বদলাতে নাকি জোট লাগে, কিন্তু আমার ভাগ্য বদলে গেল মাত্র এক পলকে। ওর ওই কাঁপা কাঁপা ঠোঁটের ছোট্ট কবুল শব্দটা কানে আসতেই মনে হলো জীবনের সব পাওয়া আজ পূর্ণতা পেল। একাকার সমান প্রশান্তি নিয়ে যখন চোখ বুঝলাম, মনে হলো আমার স্রোতস্বিনী আজ সত্যি আমার হলো। 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে আয়ুষের স্রোতের বিয়ে সম্পন্ন হলো। স্রোতকে আলাদা একটা রুমে রাখা হয়েছে। আয়ুষ বাইরে গিয়েছে একটি কাজে। রবিন, সিলভি ও রানু আয়ুষের রুম সাজাচ্ছে। আনারা বেগম রাতে রান্না করছেন, আর রেশমি স্রোতের কাছে বসে আছে। স্রোত, সব কিছু কেমন স্বপ্নের মতো হয়ে গেল না? স্রোত মাথা দোলায়। কাল তুই স্যারের নাম জিজ্ঞাসা করছিলি, রাস্তার বউরূপে বসে আছিস, আবার আয়ুষ স্যার যে তোকে আগে থেকে চেনে বা এমন কিছু হবে সেটা আমার আর তোর কল্পনার বাইরে ছিল। আর স্যার চেনেই বা কদিন তোকে? আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে 2 মিনিটও লাগে না, আল্লাহ যদি চান। কিন্তু একটা কথা বল, ভাইয়া বলল তোদের তেমন কিছুই হয়নি, তাহলে এত দ্রুত 2 দিনের ভিতর বিয়ে করার সিদ্ধান্ত কেন নিল স্যার? স্রোত সব খুলে বলল রেশমিকে, মা কি বলেছে এবং তারপরের সকল ঘটনা। ঠিক আছে, হারামের থেকে হালাল বেশি সুন্দর। হারামভাবে থাকলে বিভিন্ন ঝামেলা হয়, ভুল বোঝাবুঝি হয়, কিন্তু হালালে থাকলে সেটা তো হবে না। কেউ আর তোকে কিছু বলতে পারবে না। আচ্ছা, তুই কি আঙ্কেলদের বলবি? বলতে তো হবেই, তারা একসময় আমাকে আশ্রয় দিয়েছে। রেশমি মুখ বাঁকিয়ে বলে, এই তো 3 বেলা অত্যাচার করতো, এর থেকে রাস্তায় থাকা বেশি ভালো, বাদ দাও। রেশমি আস্তে করে বলে, শোনো স্রোত, মা মেয়েটা স্যারের খালাতো বোন, এখানেই মনে হয় থাকবে কিছুদিন, বা নাও থাকতে পারে, জানি না। কিন্তু তুই সাবধানে থাকবি। ওই মেয়েটা তোদের বিয়ের সময় থেকে দরজার আড়াল থেকে কেমন করে তাকাচ্ছিল, বলার বাইরে। সাবধানে থাকবি, উনি তো আছে, কিছু হবে না। ওরে বাবা, উনি? শোনো মেয়ে, উনি সবসময় তোমাকে পাহারা দেবে না, বুঝেছো? তারও অফিস আছে, নিজের খেয়াল নিজে রাখতে হবে। এখন এত নরম হলে চলবে না, শক্ত হতে হবে। তুমি কত কিছু জানো, তুই আস্তে আস্তে সব জেনে যাবে। এমন সময় আনোয়ারা বেগম রুমে ঢুকলেন, এসে স্রোতের পাশে বসলেন। দেখি, আমার বৌমার সাথে তো আমার কথাই হলো না। আন্টি, আপনার বৌমা ভয়ে মরে যাচ্ছে। ও মা, ভয় পাবে কেন, আমি তো আছি। স্রোতের মাথা বুকে চেপে ধরে বললেন, আমি জানি শিল্পী আয়ুষের মা, আমি তো তোমারও মা, ভয় পাওয়ার কিছু নেই। আমার ছেলেটা যে তোমার জন্য এত পাগল আমি তো বুঝিনি। যাই বলো, তুমি জাদু জানো, নইলে আমার এমন শক্তপোক্ত ছেলেকে কাঁদিয়ে ছাড়লে। স্রোত লজ্জায় মাথা নিচু করে ফেলে। আনোয়ারা বেগম স্রোতকে বোরখা খুলে ফ্রেশ হতে সাহায্য করেন। তারপর রেশমি স্রোতকে নিয়ে নিচে নামেন। সব খাওয়া বাকি। ছেলেটা বাইরে গিয়েছে তো গিয়েছি, আসার নাম নাই। তোমরা খেয়ে নাও, সে আসবে, খাবে, কখন আসবে তার তো ঠিক নেই। সবাই খেতে বসলে স্রোত বসল না। আনোয়ারা বেগম বুঝলেন তার ছেলে না আসলে সে খাবে না, তাই জোর করলেন না। তিনি স্রোতকে বললেন সবাইকে খাবার বেড়ে দিতে। সে রান্নাঘর থেকে আসছে, মূলত স্রোতের জড়তা কাটানোর জন্যই কথাটা তিনি বলেন। আর এসবে স্রোত খুব পারদর্শী। সে সবাইকে বেড়ে দিল। মাকে দিতে গেলে সে বলল রেখে দিতে, নিজে নিয়ে নেবে। স্রোত আর কথা না বাড়িয়ে বাকি সবাইকে খাবার পরিবেশন করে দিল। কিছু মুহূর্ত পরে আয়ুষ বাড়িতে ঢুকলো। কোনো দিকে না তাকিয়ে একেবারে নিজের রুমে গেল, ফ্রেশ হয়ে আবার নিচে নেমে আসলো। আনোয়ারা বেগম ছেলেকে দেখে খেতে বসতে বললেন। আজ খেতে বসলে স্রোত সব প্লেটে তুলে দিল। আনোয়ারা বেগম নিজে বসলেন না, স্রোতকেও
আয়ুষের পাশে বসিয়ে দিলেন। স্রোত নিজে নিজে প্লেটে কী নিয়ে বুঝতে পারছে না। তার তো কখনো নিজে তুলে খাওয়ার অভ্যাস নেই। আগে নাজমা বেগম যা তুলে দিতেন সে সেটাই খেত। হঠাৎ নিজের মুখের কাছে ভাতের লোকমা ধরাতে স্রোত চমকে আয়ুষের দিকে তাকালো। সবাই মিটমিটে হাসছে, শুধু মায়া বাদে। মায়ের চোখ মুখ ঈর্ষায় জ্বলে উঠছে। মায়ের খাওয়া ফেলে উঠে চলে গেল। আয়ুষ কারো দিকে ভ্রুক্ষেপ করলো না। তার অত খেয়াল নেই কে কী মনে করলো, তাতে তার কিছু যায় আসে না। সে স্রোতকে চোখের ইশারায় ভাত মুখে নিতে বলল। স্রোত মুখে নিল। তার চোখে পানি টলমল করছে। এভাবে তাকে কখনো কেউ খাওয়াইনি। স্রোত আর ভাত প্লেটে নিল না, কারণ আয়ুষ নিজেও খেলো এবং স্রোতকে খাইয়ে দিল, এমনকি খাওয়া শেষে মুখও মুছিয়ে দিল। আয়ুষকে দেখলে বোঝা যায়, যাকে মানুষ ভালোবাসে তাকে আগলে রাখতে যত্ন করতে ভালোবাসে। আয়ুষ রবিন ও রেশমিকে থেকে যেতে বলল। রাত তো কম হলো না, এত রাতে যাওয়ার দরকার নেই। রবিন স্যারের কথার ওপর আর কথা বলল না। আনোয়ারা ও রানু তাদের রুম গুছিয়ে দিলেন। এদিকে রবিনের সাথে কিছু আলাদা আলোচনা করার জন্য আয়ুষ ছাদে গেল। অফিসের নাকি অন্য কিছু, সেটা তারাই জানে। এই ফাঁকে স্রোতকে রেশমি ও সেলভি সাজিয়ে দিচ্ছে। একটা মেরুন রঙের শাড়ি পরিয়ে দিয়েছে স্রোতকে, যা ফর্সা শরীরে জ্বলে উঠেছে। স্রোতের মুখে কোনো মেকআপ দেওয়া যায় না অ্যালার্জির জন্য, সাথে সাথে ফুলে লাল হয়ে যায়। তাই শুধু একটু কাজল আর হালকা লিপ জেল দিয়ে দিল রেশমি। রবিনার আয়ুষ যেহেতু ছাদে, তাই এই সময় রেশমি স্রোতকে আয়ুষের ঘরে রেখে আসলো। আনার বেগম স্রোতকে কিছু নিয়ম বলে দিলেন। স্রোতের খুব ভয় লাগছে। সাহস করে আনার বেগমকে বলে বসেছিল, আমি না গেলে হয় না মা? স্রোতের কথায় আনোয়ারা, রেশমি ও রানু খুব হেসেছে। মেয়েটা বলে কি? মেয়েটা যে আয়ুষকে ভয় পাচ্ছে তা ভালোই বুঝছেন তারা। তবু স্রোতকে সাহস দেন যে ভয় পাওয়ার কিছু নেই। আসলে প্রতিটা মেয়ের এই দিনকে নিয়ে অনেক ভয় কাজ করে ভিতরে, তবে কিছু তার করার নেই। আনোয়ারা ও রানু চলে যান নিজেদের রুমে। রানু এ বাড়িতেই থাকে। রানু মেয়েটার কেউ নেই, তাই আনোয়ারা বেগম নিজের কাছে রেখে দিয়েছে। রেশমি আরও কিছু সময় থাকে স্রোতের কাছে, তারপর স্রোতকে বসিয়ে দিয়ে চলে যায়। রাত বাজে তখন 2টা। আয়ুষ ও রবিন নিচে নেমে আসে। রবিন গেস্ট রুমের দিকে যায়, রায়শ নিজের রুমে। আয়ুষ যখন রুমে ঢোকে, ঘরটি তখন মোমবাতি স্নিগ্ধ আলোয় মায়াবী হয়ে আছে। শিল্পীরা খুব বেশি কিছু করতে পারেনি, কিন্তু মোমের আলো আর বাগান থেকে আনা টাটকা ফুলের সুবাসে ঘরটি এক অপার্থিব সৌন্দর্য পেয়েছে। সেই আলোতে কিছুটা আলোকিত রুম। এর আগে যখন ঢুকছিল তখন তো ছিল না, দেখবে কি করে? সে তো তখন শুধু ব্যালকনির আলোয় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গিয়েছিল। তাই রুমের সাজানো কোনো কিছু সে দেখেনি। রবীন্দ্র তেমনভাবে সাজায়নি। এত রাতে ফুল না পাওয়ায় বাগান থেকে কিছু ফুল এনে ফুলদানিতে রেখেছে, আর কিছু মোমবাতি যা পরে রেশমি জ্বালিয়ে দিয়েছে। সেই আলোয় চারিদিকটা মায়াময় হয়ে আছে। আয়ুষের দৃষ্টিতে বেরিয়ে দেখা আসতে এতটাও ভাবেনি। সে তো মনে করেছে আজকের দিনটা হয়তো আনারা বেগম স্রোতকে নিজের কাছে রাখবেন, কিন্তু তার রানী স্বয়ং তার ঘরে। স্বামীর দরজা একটু শব্দ করে বন্ধ করলো, তারপর তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু সময় পর আয়ুষ ধীর পায়ে সামনে এগিয়ে যায়। এদিকে দরজার শব্দ স্রোত কিছুটা কেঁপে ওঠে। মাথার ঘোমটা তুলে আয়ুষকে দেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আয়ুষ তো অনেক আগেই কথা বলার শক্তি হারিয়েছে। মোমের কাঁপা কাঁপা আলো স্রোতের ফর্সা মুখশ্রী যেন জ্বলজ্বল করছে। স্রোত নিচু হয়ে সালাম করতে গেলে আয়ুষ ওর 2 কাঁধ ধরে বাধা দিল। সালাম করতে হবে না, পায়ে হাত দেওয়া আমার পছন্দ নয়। স্রোত নিচু স্বরে বলল, মা করতে বলেছেন, আমি বলছি লাগবে না। আর শান্ত করে ওকে বিছানায় বসালো। আয়ুষ বেশ বুঝতে পারছে মেয়েটা তাকে ভয় পাচ্ছে, কিন্তু সে ভয় পাওয়ার কিছুই দেখছে না। স্রোতকে সে এমন কিছুর সাথে পরিচয় করাবে না যেটা তার মনে দাগ কাটবে। স্রোতকে বিছানায় বসিয়ে আয়ুষ টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। এদিকে স্রোত অবাক, এত রাতে লোকটা গোসল করবে। শুনলে মনে নাকি খুব জ্বর ছিল একদিন আগে। ভাবনার কিছু সময় পর চুল মুছতে মুছতে আয়ুষ বের হলো। আসলে তার নিজেরই নার্ভ লাগছে, সে কারণে এভাবে পালিয়ে বেড়াচ্ছে। ব্যালকনিতে টাওয়াল মেলে দিয়ে স্রোতের কাছে আসে, স্রোতকে নিজের দিকে টেনে বসায়। তখন বাইরে থেকে আনা স্রোতের জন্য কিছু অলংকার তাকে পরিয়ে দেয়। স্বর্ণের 2 জোড়া চুড়ি, 2 জোড়া কানের দুল আর গলার চেন। তাতে লাভ শেপের একটা লকেট, যাতে আবার সুন্দর করে এ লেখা। নাকে নাকগুলো পরিয়ে দেয়। মায়ের পরিয়ে দেওয়া সকল গহনা খুলে সে নিজেরগুলো পরম মমতাকে পরিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করালো।
পছন্দ হয়েছে, এগুলো কখনো খুলবে না, সবসময় পড়ে থাকবে। স্রোত নিজের দিকে তাকিয়ে দেখে তাকে কেমন অন্যরকম লাগছে, ঠিক বউ বউ লাগছে। খুশিতে বেচারা আবার কেঁদে ফেলে আর স্রোতকে নিজের দিকে ঘুরিয়ে চোখের জল মুছে দিয়ে কপালে একটি দীর্ঘ চুম্বন আঁকল। তাতে না চাইতে স্রোতের চোখ আউশে বুঝে আসে। আর কখনো তোমায় কান্না করতে যেন না দেখি, মনে থাকবে? স্রোত মাথা নাড়িয়ে ধরা গলায় হাঁ বলে। শাড়ি পরে থাকতে পারবে নাকি চেঞ্জ করবে? চেঞ্জ করবো, না করলে হয় না? স্রোত আয়ুষের দিক তাকিয়ে বলে, হয়, তবে থাকো, আমি মন ভরে দেখি। স্রোত লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। আয়ুষ রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। স্রোতকে পরম যত্নে বিছানায় শুয়ে দিল। স্রোতের বুকের ভেতর তখন হাজার উৎকণ্ঠা। আয়ুষের মনের অবস্থা বুঝতে পারে। স্রোতের মনে এই উৎকণ্ঠায়, এই সকল ভাবনা আয়ুষের কিছু কথায় মিলিয়ে যায়। আর স্রোতের কপালে নিজে কপাল ঠেকে বলে ওঠে, স্রোত, আমার স্রোতস্বিনী, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি যতদিন না আমাকে অনুমতি দেবে, তোমার মতের বিরুদ্ধে এই আয়ুষ একবার নড়বে না। এত ভয় পেও না, আমার চোখের দিকে তাকাও। স্রোত তাকালো না। আয়ুষ একটু উঠে বসে। স্রোতের আয়ুষের প্রতি সম্মান আরো বেড়ে গেল। আয়ুষ উঠে বসতে সে আয়ুষের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে ফুঁপিয়ে ওঠে। আয়ুষ যেহেতু আতশাহ হয়ে বসে আছে, তাই স্রোত তার পেটের কাছে মুখ রেখেছে। স্রোতকে কান্না করতে দেখে আর দুই হাতের সাহায্যে স্রোতকে উপরে বুকের কাছে টেনে নেয়। এই, কান্না করছো কেন? বললাম না কাঁদবে না। স্রোত না টেনে বলে, কান্না লাগলো, কিভাবে আটকাবো? আর শেষে স্রোতকে বুকের সাথে ধরে রাখে, চোখ বন্ধ করে ভাবে, আর যদি সে স্রোতের কাছে যেত বা স্রোত তার ইচ্ছের বিরুদ্ধে কিছু করত, তবে স্রোত মুখে না বলেও তার মনে এটা থেকে যেত। হয়তো ভুল বুঝতো, ভাবতো শরীরে বুঝি তার কাছে সবার আগে। আর এসব বাজে ভাবনা সে কখনোই স্রোতকে ভাবতে দেবে না। এর প্রথম রাতেই স্রোতকে নিয়ে কোনো ভুল ধারণা পোষণ করুক ও চায় না। চেয়েছিল স্রোত আগে মানসিকভাবে সুস্থ, ওকে নিজের ভাবুক। এত বছর যখন থাকতে পেরেছে, তখন প্রিয়সী নিজে বুকে টেনে নেওয়া পর্যন্ত সে থাকতে পারবে। আমার সুখ, আমার স্রোতস্বিনী আমার বুকে আছে, এই তো অনেক। এই মুখটার দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দিতে পারবো, আমার আর কিছু লাগবে না। সারাদিনের ধকল আর জ্বরের ঘোরে স্রোত আয়ুষের নিরাপদ আশ্রয়ে তার বাহুডোরে দ্রুত ঘুমিয়ে পড়ল। কিন্তু আয়ুষের চোখে ঘুম নেই। ও এক হাত মাথার নিচে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর পাশে ঘুমিয়ে থাকা এক আকাশ সমান ভালোবাসার দিকে। আর স্রোতের মুখশ্রীতে দৃষ্টি রেখে আনমনে বলে ওঠে, পৃথিবী যখন নিখুঁত হওয়ার প্রতিযোগিতায় মত্ত, আমি তখন ওর ওই সহজ সরল মাতেই বারবার হার মানি। আমার কাছে সৌন্দর্য মানেই তো আমার স্রোতস্বিনী। ঘড়ির কাঁটা থেমে নেই, কিন্তু আয়ুষের দৃষ্টি থেমে আছে তার স্রোতস্বিনীর দিকে। এ দেখার কোনো শেষ নেই। এই যে যখন ইচ্ছে কপালে গালে ছোট ছোট চুমু দিতে পারছে, যতক্ষণ ইচ্ছা দেখতে পারছে, এর থেকে শান্তির সুখের আর কি হতে পারে? সেটা তাই সে এক ফোঁটা ঘুমালো না। প্রিয়তমার কপালে আর চুলে আলতো স্পর্শ দিয়ে আয়ুষ জীবনের সেরা রাতটি কাটিয়ে দিল শুধু তাকিয়ে থেকে। ফজর আজানের সমুদ্রধ্বনি কানে আসতেই স্রোতের দ্বন্দ্বাচ্ছন্ন ভাবটা কেটে গেল। সে পিটপিট করে তাকালো, কিন্তু নড়তে গিয়ে পারল না। তাকে চারিদিক দিয়ে ঝাপটে আটকে রেখেছে আয়ুষ। স্রোত আয়ুষকে না ডেকেই খুব সাবধানে তার হাত পা নিজের উপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসল। সারাত শাড়ি পরে থাকার কারণে শরীরটা কেমন খসখস করছে আর চুলকাচ্ছে। স্রোত ভাবলো একবার গোসল করে নিলে মন্দ হয় না। শরীরটা ঝরঝর লাগবে। সে গোসল করে উজু করে বের হয়ে ভেজা শাড়িটা ব্যালকনিতে মেলে দিল। এরপর আয়ুষকে ডাকার জন্য সে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। আয়ুষের চওড়া পিঠে আলতো হাত রেখে মৃদু স্বরে ডাকলো, এই যে শুনছেন, নামাজ পড়বেন না? কি হলো, উঠুন। আয়ুষের ঘুম একদমই গভীর না। খুব সামান্য শব্দে সে সজাগ হয়ে যায়। স্রোত যখন বিছানা ছেড়ে উঠেছিল, তখন তার ঘুমটা ভেঙে গেছিল, কিন্তু সে চোখ বন্ধ করে ভান করে পড়েছিল এটা দেখতে যে স্রোত তাকে নিজে থেকে ডাকে কিনা। আয়ুষ এবার চোখ মেলে মায়াবী দৃষ্টিতে চোখের দিকে তাকালো। নামাজ পড়বেন না? স্রোতের পুরনো প্রশ্নে আয়ুষ ছোট করে উত্তর দিল, পড়ব, তবে তার আগে অজু করে আসো। আয়ুষ উঠে অজু করে এলো। স্রোত আগে থেকেই জায়নামাজ বিছিয়ে রেখেছে। আর যখন নামাজের ইমামতি করতে দাঁড়ালো, স্রোত ঠিক তার পেছনে গিয়ে দাঁড়ালো। এক অপূর্ব শান্তিতে দুজনে পড়ে নামাজ শেষ করলো।
না শেষ করে আয়ুষ এক কাপ ব্ল্যাক কফি আর ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসলো। তার কিছু সময় পর স্রোত ঘরের সব গুছিয়ে আয়ুষের কাছে গেল। আয়ুষ ল্যাপটপে মনোযোগ দিয়ে কি যেন টাইপ করছে। স্রোত সেদিকে বিশেষ দৃষ্টি না দিয়ে আয়ুষের পায়ের কাছে দেয়াল ঘেঁষে চুপচাপ বসলো। আয়ুষ ল্যাপটপটা একপাশে রেখে স্রোতের ঠিক সমান্তরালে এসে বসলো। কিছু বলবে পাখি? আর আলতো করে জিজ্ঞেস করলো, জি বলো। একটু বাড়িতে যেতে চাইছিলাম, বিয়ের বিষয়তে আব্বুকে কিছু জানানো হলো না। আর দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপে টাইপ করতে করতে জানানো হয়েছে। স্রোত অবাক হয়ে তাকালো। কে বলেছে? রবিন জানিয়েছে। এমনকি ওনাদের কাল এ বাড়িতে নিয়ে আসার জন্য লোকও পাঠানো হয়েছিল। স্রোত ধরা গেল, করুণ সুর জিজ্ঞেস করলো, আব্বু কি বলেছে? আয়ুষ ম্লান হেসে পাল্টা প্রশ্ন করলো, কি বলতে পারে বলো তো? স্রোত আর কিছু জিজ্ঞাসা করলো না। সে ভালো করেই জানে তারা কি বলতে পারে। সে বাসলাকে বলল, তাকে তাদের কিছুই যায় আসে না। স্রোত আয়ুষের থেকে দৃষ্টি সরিয়ে ভোরের আকাশের দিকে তাকিয়ে পড়ল। তার চোখ দিয়ে নিজের অজান্তে উছড়ে গড়িয়ে পড়ল। ওই শব্দকে ল্যাপটপ বন্ধ করে স্রোতের দিকে এক অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। চল শক্ত করে গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে কান্না করতে নিষেধ করিনি আমি? স্রোত নাক টেনে কোনো মতো উত্তর দিল, কান্না করলো তাই কাঁদলাম। আমি কি ইচ্ছে করে কাঁদতি নাকি? ইচ্ছে হোক আর অনিচ্ছে তুমি কাঁদতে পারবে না, এমন কেন করছেন? আর স্রোতের কবলে মাথায় এলি দিয়ে খুব মোলায়েম সুরে বলল, তোমার চোখের পানি আমার আর সহ্য হয় না রে পাখি। স্রোত চোখের পানি মুছে পড়ল। একবার তুই আর একবার তুমি, সমস্যা কি? সমস্যা কি? দুটাই আমার অধিকার। আয়ুষ উঠে বসে শান্ত গলায় বলতে শুরু করে, স্রোত, আমার মা এখানে একা থাকে। তিনি মুখে না বললেও তুমি তাকে সঙ্গ দেবে, কাজে সাহায্য করবে। বাড়ির ভারী কাজ রানু করে, আর বাইরের কাজের জন্য আলাদা লোক আছে। কিন্তু আমি মায়ের হাতে রান্না ছাড়া খাই না, তাই যতই অসুস্থ হোক না কেন তাকে রান্না করতে হয়। এখন মায়ের একটু বিশ্রাম দরকার। আমি চাই তুমি মাকে সাহায্য করো। এটা এখন তোমার সংসার, তুমি সামলে রাখবে, পারবে তো? স্রোত দৃঢ় কণ্ঠে বলে, ইনশাল্লাহ পারবো। না পারলে আপনি তো আছেন, মা আছে, শিখিয়ে দিলেই পারবো। আপনি কাজ করুন, আমি নিচে যাই। আর একটু থাকো না, আমাকে হারিয়ে যাচ্ছি। আপনি কাজ করুন, দরকার পড়লে ডাকবেন। আচ্ছা, সকালে কি খাবেন? আশাকটা ভেবে বলল, তোমার যেটা ইচ্ছা করো, সমস্যা নেই, তবে হালকা কিছু রেখো। আচ্ছা। স্রোত নিচে নামলো। এখনো বাড়ির কেউ তেমন ওঠেনি, শুধু রান্নাঘরে টুকটাক কাজ করছে। কি করছেন আপা? এই তো নতুন বউ, খালাম্মা রান্না করবেন তাই কাটাকুটি করছি। আপা, আমি করে দিচ্ছি, আপনি আম্মাকে গিয়ে বলুন বিশ্রাম নিতে। বেলা হলে তবেই যেন উনি ওঠেন। আচ্ছা নতুন বউ। রানু আনোয়ারা বেগমকে নিষেধ করতে গেলেন। ইদানিং আনোয়ারা বেগমের কোমরে ব্যথাটা বেশ বেড়েছে, তাই তিনি আর অমত করলেন না। তারও একান্ত ইচ্ছা পুত্রবধূ ধীরে ধীরে এই সংসারটা নিজের করে বোঝে নিক। তিনি রেশমির কাছে শুনেছেন, স্রোত খুব একটা স্বাভাবিক জীবন পার করেনি। তিনি চাইলেন মেয়েটা সবাইকে নিয়ে সুখে থাকুক। কাল যখন তিনি রবিনকে স্রোতের বাড়ির রবির সাথে যোগাযোগ করতে বলেছিলেন, তখন রবিন সব ব্যবস্থা করেছিল। কিন্তু তখন তিনি স্রোত সম্পর্কে অনেক কড়া কথা বলেছিলেন। এমনকি এই বিয়ের খবর শুনে তিনি নিজের মেয়েকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন এবং সেসব শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। যে কোনো বাবা তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে? স্রোতকে কাল এসব জানানো হয়নি, অকারণ মেয়েটার মন খারাপ হয়ে যেত। দরকার কি কিছু কথা গোপনে থাক? স্রোত সকালে নাস্তার জন্য রুটি আর সবজি ভাজি করলো। রবিন ও রেশমিও চলে যায় বলে সে তাদের জন্য ভাত, মাংস আর মাছও রান্না করলো। আর সবশেষে আয়েশের জন্য সালাদ বানালো। বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠলো আর জিম সেরে গোসল করে অফিসের জন্য একদম ফিটফাট হয়ে নিচে নামলো। সাথে রবিন ও রেশমিও আসলো। আনোয়ারা বেগম এখনো শুয়ে আছেন। স্রোত ভাবলো সবাইকে খাবার দিয়ে তারপর ওনার কাছে যাবে। রানুকে অবশ্য বলে রেখেছে ওনার কাছে থাকতে। সিলভি এখনো ঘুমিয়ে আছে, তার বেলা করে ওঠার অভ্যাস। স্রোত নিপুণ হাতে সবাইকে খাবার বেড়ে দিল। আয়ুষ নিজে খাওয়ার সাথে স্রোতকে খাইয়ে দিল। আয়ুষ, রবিন ও রেশমি সবাই বেরিয়ে গেলে স্রোত সবকিছু আবার সুন্দর করে গুছিয়ে রাখলো। নোংরা থালা বাসন সব পরিষ্কারের জন্য রান্নাঘরে নিয়ে গেল। এটুকু কাজের ভার আর রান্নার জন্য রাখলো না। এত আরাম করে সে থাকতে পারবে না, তা তার স্বভাবে নেই। কাজের ফাঁকে মায়া
রান্নাঘরে এলো কফি করতে। স্রোত তাকে কিছুই বলল না, কারণ আয়ুষ আগেই কথা বলতে বারণ করেছে। স্রোত মায়ের দিকে ফিরেও তাকালো না, দেখে মায়ার ভেতরে ক্রোধ আরো বাড়লো। সে মনে মনে পড়ল, যত ইচ্ছা উড়ে নাও, তোমার পাখা কিভাবে ছাড়তে হয় আমার জানা আছে। মায়ের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। স্রোত থালা বাসন ধুচ্ছে, এদিকে মায়া কফি করবে বলে পানি গরম করলো। স্রোতের কাজ প্রায় শেষ। সে হাত ধুয়ে যেই ঘুরতে যাবে, ফুটন্ত গরম পানি স্রোতের হাতে, পেটে ও পায়ে পড়ে ঝলসে গেল। মা কাজটা এমনভাবে করলো যেন মনে হয় ভুলবশত ধাক্কা লেগেছে। ঠিক সেই সময় রান্নাঘরে ঢুকলো রানু। একই নতুন বউ। হাই হাই মায়া আপু, আপনি একই করলেন বলে রানু স্রোতের হাত দ্রুত ঠান্ডা পানিতে ধরলো। পার পেটের কাছে ঠান্ডা পানি দিল, কিন্তু স্রোতের ফর্সা হাত মুহূর্তে লাল হয়ে ফুলে উঠল। স্রোত যন্ত্রণায় নীল হয়ে গেলেও মুখ ফুটে একটা টু শব্দ করলো না। মা নির্লিপ্ত মুখে বলল, আমি কি ইচ্ছে করে ফেলেছি? আমি ঘুরতে গিয়েছি, আর এই মেয়েটা হঠাৎ আমার পেছনে এসে দাঁড়িয়েছে, এতে আমার কি দোষ? মায়া বেশ চড়া গলায় কথাটা বলল। আনোয়ারা বেগম সর করে শুনে দ্রুত রান্নাঘরে এলেন। এখানে কি হয়েছে? আনোয়ারা বেগমের কথা শুনে রানু সব খুলে বলল। আনোয়ারা বেগম স্রোতকে ড্রয়িং রুমে বসে দ্রুত হাতে মলম লাগিয়ে দিলেন। তিনি মায়াকে বেশ কড়া ভাষায় বকাবকি করলেন আর সাবধানে কাজ করার কথা বললেন। কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর যদি এসে দেখে এই অবস্থা, তবে কি হবে বুঝতে পারছিস? তুই যতই বলিস তোর দোষ নেই, ও তোকে ছাড়বে না। মায়া মুখ বাঁকালো। তার মা আসছে আজ, আজ কি করে সে দেখবে। তার মাকে তো আজ চেনে না। স্রোত মা খুব জ্বালা করছে। স্রোত কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। আর কোথায় পড়েছে? পেটে পড়েছে। ইসরে, দেখে দেখে স্রোত কামিজের এক অংশ উঁচু করে ধরলে আনোয়ারা সেখানে মলম লাগিয়ে দিলেন। একটু পরে কমে যায় মা, কাঁদিস না। একদিন রান্নাঘরে এলি, আরে কি অবস্থা হলো? এত সব কাজ কে করতে বলেছে? রানু তো ছিলই। স্রোত কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। বেলা তখন 12টা। স্রোত রুমে শুয়ে আছে। একটু আগে আনোয়ারা বেগম ধমক দিয়ে তাকে রুমে পাঠিয়েছেন। ধমকের কারণ ছিল সে ওই শরীর নিয়ে দুপুরে রান্না করতে চাইছিল। তার হাত পার পেটে অনেকটা অংশ জুড়ে ফোসকা পড়েছে। এখন তার কথা মতোই সে শুয়ে আছে। আয়ুষের সাথে সে সকালে কথা হয়েছিল, আর হয়নি। এসব ভাবতে ভাবতে তার হঠাৎ স্রোতের প্রচণ্ড জ্বর এলো। ফোসকার অসহ্য জ্বালা আর শরীরে ব্যথায় সে বিছানা এলিয়ে পড়ল। বিকেলে যখন তার ঘুম ভাঙল, সে অনেক কষ্টে উঠে গোসল সারল। ক্ষতস্থানে পানি লাগতেই মনে হলো প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তবু সে দাঁতে দাঁত চেপে সহ্য করলো। এরপর কাজা নামাজ পড়ে যখন নিচে নামলো, দেখলো ড্রয়িং রুমে অপরিচিত কিছু মুখ। একজন বেশ বয়স্ক আর একজন আনোয়ারা বেগমের বয়সী। স্রোতকে নামতে দেখে আনোয়ারা পাশে ডাকলেন, মা এই দেখো তোমার আয়ুষের বউ, কেমন হয়েছে বলো? আনোয়ারা বেগমের মা মালেকা হামিরা মুখটা কুঁচকে ফেললেন, যেন বলতে চাইলেন এ কাকে নিয়ে এসেছে। তার নাতনি মায়া তো এর চেয়ে হাজার গুণ সুন্দর। স্রোত, ইনি আমার মা, আর ইনি আমার ছোট বোন মল্লিকা। স্রোত দুজনের দিকে তাকিয়ে সালাম দিল। বুঝতে পারল যে মল্লিকাই মায়া মা। মল্লিকা স্রোতকে এমনভাবে দেখছে যেন তাকে চোখে পলকে গিলে ফেলবে। মা মেয়ে মনে মনে কি ফোন দিয়ে আসছে তা তারাই জানে। মালেকা হামিরা মুখটা কেমন কুঁচকে কর্কশ স্বরে মনের কথা বলে বসেন, কাকে নিয়ে এলে আনো? এর চেয়ে তো আমাদের মায়া হাজার গুণ সুন্দরী। আনারা বেশ অপ্রস্তুত হলেন। কি বলছো তুমি এসব মা? আর শুনলে কিন্তু তোমার খবর আছে। মল্লিকা বিষ ঢেলে দিয়ে বলল, তুই যাই বলিস আপা, তোমার চাল চলোহীন মেয়ে, যার বাপ খবর নেয় না, তার মা মরে গিয়েছে, তাকে আয়ুষের মতো ছেলের জন্য আনা তোর একদম ঠিক হয়নি। স্রোত মাথা নিচু করে মূর্তির মতো বসে সব অমন হজম করলো। তারপর মনে হলো কপালে সুখ থাকলে তবেই তো মানুষ সম্মান পায়। তার মতো অভাগের ভাগ্যে ভালো কিছু জোটা হয়তো সম্ভব নয়। আনারা স্রোতকে রান্নাঘর থেকে খাবার আনতে বললেন। স্রোত চলে গেলে আনোয়ার তার মা ও বোনকে বারণ করলেন এসব করতে। আয়ুষ জানলে রাগ করবে। আয়ুষ নিজে স্রোতকে পছন্দ করছে, এখানে কারো কিছু করার নেই। ওনারা যতই ভালো ব্যবহার করুক না কেন, মনে হয় তারও স্রোতকে খুব একটা পছন্দ নয়। স্রোতের অবস্থা দেখে তার মা হয়েছিল সত্য, কিন্তু নিজের বোনের মেয়েকে ছেলের বউ করার স্বপ্ন তার অনেক দিনের। শুধু ছেলের খুশির জন্য তিনি মেনে নিয়েছেন।
স্রোতকে এভাবে সরাসরি কথা শোনাতে তারও খারাপ লাগছে। যতই হোক, সে এখন এই বাড়ির বউ। থাক মা, এ বিষয়ে কিছু বলো না। আর মল্লিকা, যা হয়েছে হয়েছে। এসেছিস কয়েকদিন থাক, আমার বাড়ির সারা জীবনই থাকতে পারিস, কিন্তু স্রোতকে কিছু বলিস না, এস মেনে নেবে না। আনারু বেগমের কথা মা মেয়ে কারোর কানে গেল না। তারা তো এসেছেন এই মেয়েকে তাড়ানোর জন্য, এত সহজে কি আর ছাড়বে? স্রোত রান্নাঘরে এসে খাবার সাজাচ্ছে, অবাধ্য চোখের পানি বাদ মানছে না। এর চেয়ে অনেক বেশি অপমান সে আগে সহ্য করেছে, তবু কেন জানি আজ খুব লজ্জা লাগছে। সত্যি তো আয়েশার সাথে তাকে মানায় না। সে তো খুব সাধারণ এক মেয়ে, না আছে রূপ, না আছে পরিবার। অন্যদের পাশে সে রাস্তায় নেই। স্রোতের ভেতরটা হাহাকার করে উঠল। বেশ কিছুক্ষণ ধরে রানী এসব লক্ষ্য করছিল। সবার সামনে সে কিছু বলতে পারেনি, কারণ সে বাড়ির সামান্য কাজের মেয়ে। কিন্তু স্রোতকে কাঁদতে দেখে সে আর স্থির থাকতে পারল না। কেঁদো না নতুন বউ, তোমার কিসের চিন্তা? যেখানে তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে, সেখানে কারোর কথায় কিছু যায় আসে না। তোমার স্বামী তোমাকে চায়, এটা সবচেয়ে বড় কথা। আমার খুব কষ্ট হয় আপা, সহ্য করো না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা করবে। স্রোত চোখে পানি মুছে খাবার নিয়ে গেল। সবার সামনে খাবার রাখতে নানা বেগম বলে উঠলেন, স্রোত, এসব কথা যেন আয়েশকে বলো না, বৃথা রাগ করে বাড়িতে অশান্তি করে। আচ্ছা মা। রানু, স্রোতকে নিয়ে যা, আমার মা আর বোনের রুমটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দে। আর নাস্তা নিয়ে সিলভির রুমে যা, ও দুপুরে কিছু খায়নি। আচ্ছা খালাম্মা। স্রোত রানুর সাথে গেল। নতুন বউ, তোমার সামনে না পরীক্ষা? আর কেন পা, তোমাকে তো পড়তে দেখছি না। একটু পড়লেই হয়ে যায় আমার, আগে থেকে অনেকখানি শেষ করে রেখেছি। তুমি তো খুব ভালো ছাত্রী, ওই আর কি। তোমার কিছু করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি সব পরিষ্কার করছি, তোমার হাতে ব্যথা লাগবে। না না আপা, আমি সাহায্য করি। না গো, বেশি কিছু লাগবে না। কাল এই করে রবিন ভাইজান ছিল, শুধু ঝাড়ু দিয়ে বিছানাটা পাল্টে দেবো। রাত 10টা, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি গেল আয়ুষ। অফিসের কাজে আজ তাকে একটু শহরের বাইরে যেতে হয়েছিল। ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছিল, কিন্তু আয়ুষের চোখ যাকে খুঁজছে সে সেখানে নেই। স্রোত নিজের রুমে আছে। এখন সে নিচে থাকলেও শরীর ভালো না থাকায় উপরে চলে গিয়েছে। আর সবার সাথে সৌজন্য বিনিময় করে নিজের রুমে গেল। সারাটা দিন সে স্রোতের মুখ দেখেনি, ফোন করে পায়নি। রুমে ঢুকে দেখে লাইট বন্ধ। সে লাইট জ্বালাতে দেখল বিছানায় কমফোর্টার জড়িয়ে গুটি-সুটি মেরে শুয়ে আছে স্রোত। আয়েশের বুকের ভেতরটা হু করে উঠল। এত দ্রুত শুয়ে পড়ল কেন? শরীর খারাপ নাকি? সে নিজের ক্লান্তি ভুলে স্রোতের দিকে এগিয়ে গেল। কমফোর্টার সরিয়ে দেখল মেয়েটা জেগে আছে, কিন্তু তার কোনো দেহ কাঁপছে। আর স্রোতের দুই গালে হাত দিয়ে ডাকতে গেল। বুঝতে পারল আগুনের মতো জল। স্রোত, এই স্রোত, শরীরটা বেশি খারাপ লাগছে। এই তো, আমার দিকে তাকাও পাখি। স্রোত হালকা চোখ মেলে তাকালো। সবকিছু ঝাপসা দেখলে বুঝতে পারল তার প্রিয় মানুষটি তার পাশে। আপনি এসেছেন। আজ দ্রুত ডাক্তারকে ফোন দিল। তার উচ্চ কণ্ঠ শুনে বাড়ির সবাই তার রুমে এলো। আজ কারো দিকে না থেকে সরাসরি তার মায়ের দিকে তাকালো। একটা বেলাও তুমি খেয়াল রাখলে না মা? ও যে এখানে জ্বরে ঢুকছে তা একবারও তোমার নজর এলো না? কেউ কি একবার খোঁজ নিয়েছে ওর? তুই এমন করছিস কেন? ও আমাদের সাথেই ছিল, তারপর উপরে আসলো। আমি কি জানি ওর এত জ্বর? ভাবলাম ঘুম লেগেছে হয়তো। ওনারা বেগম কথাগুলো বলে স্রোতের কাছে গিয়ে এদিকে দেখলেন আসলে খুব জ্বর। তিনি মাথায় জল ফুটে দিয়ে দিলেন। আর সে মুখ দেখে বোঝা যাচ্ছে না তার মনের অবস্থা। কারণ স্রোতের হাতে পায়ে সরিষার তেল মালিশ করে দিল। সিলভি এসে মায়ের কাছে দাঁড়িয়ে আপলক স্রোতের দিকে তাকিয়ে রইল। বাকিরা নাটক দেখার সময় নেই বলে চলে গেল। এর মাঝে ডাক্তার এলেন। তিনি স্রোতকে দেখে কিছু মেডিসিন দিলেন এবং শরীর মুছিয়ে দিতে বলে গেলেন। আর ডাক্তারকে এগিয়ে দিয়ে এলো। ওনারা খাবার গরম করে রানীকে দিয়ে পাঠালো। আর রুমের দরজা লক করে দিল। স্রোতের শরীর মুছিয়ে দেওয়া দরকার। আয়ুষ ভেবেছিল মা হয়তো করে দেবে। যেহেতু দেয়নি, তাই আয়ুষ পরম মমতা আর দুশ্চিন্তা নিয়ে স্রোতের শরীর মুছিয়ে দিতে লাগলো। কিন্তু স্রোতের জামার নিচে হাতে, পায়ে আর পেটে সেই ধরনের পরিষ্কার দাগ দেখে আয়ুষ পাথর হয়ে গেল। স্রোত, এই যে দেখো আমার দিকে, এসব কি করে হলো? আয়ুষের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে এলো। স্রোত খুব ক্ষীণ স্বরে মিনমিন করে বলল, ভুল করে গরম পানি পড়েছিল। আপনি চিন্তা করবেন না, ওর কিছু না। আয়ুষ কোনো কথা বলল না। কত সময় শুধু কতগুলো দেখে গেল। থেকে থেকে জায়গাগুলো ছুঁয়ে দেখল। তারপর সে পরম মমতায় স্রোতের হাতের ক্ষতগুলোকে ছোট ছোট চুমু দিল।
পায়ের কাছে যেতে স্রোত কষ্ট করে বলল, কী করছেন? পায়ের কাছ থেকে উঠুন। আর শুনল না। সে নিজের মনে তৃপ্তি নিতে তবেই উঠল। সব জায়গায় মলম লাগিয়ে দিয়ে স্রোতকে পাজা করে তুলে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বসালো। স্রোতের গরম নিঃশ্বাস সাহসের ঘাড়ে পড়েছে। কিছু খাবে না? ওষুধ খেতে হবে তো। খাবো না, তিতা লাগলেও খেতে হবে। আর জোর করে তাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। নিজে খেয়ে রুমের লাইট অফ করে স্রোতকে বুকের উপর টেনে নিল। মাথায় হাত বোলাতে বোলাতে আইসবেরিয়ে করে দোয়া করলো, আল্লাহ তুমি ওর সব অসুখ আর সব ব্যথা আমাকে দাও। ওকে তুমি সুস্থ করে দাও। সব যন্ত্রণা আমাকে দাও আল্লাহ। ওকে ভালো করে দাও।